Because every country in the world has stupid people. I'm sure there's stupid people here. There's stupid people in the United States that make dumb comments. নমস্কার, খবর ডিকোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প কি বোকা, মানে আমেরিকার প্রেসিডেন্ট কি আক্ষরিক অর্থে স্টুপিড? না, চমকে উঠবেন না। এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্নটা এখন সারা বিশ্ব জুড়ে ঘুরপাক খাচ্ছে। আর তার সূত্রপাত হয়েছে খোদ ভারতের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর করা একটি মন্তব্য থেকে। ভাবলে অবাক লাগে যে দেশ সারা বিশ্বকে গণতন্ত্র, সভ্যতা আর শিষ্টাচারের জ্ঞান দিয়ে বেড়ায়, তাদের বিদেশমন্ত্রী অন্য একটি দেশে এসে এমন পরিস্থিতি তৈরি করে গেলেন যার জেরে খোদ হোয়াইট হাউসকে রীতিমতো ঘাম মুছতে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির এই অদ্ভুত আর মজার খেলাটা যদি আপনি একটু তলিয়ে দেখেন, তাহলে বুঝবেন পর্দার আড়ালে আসলে কতটা গভীরে গিয়ে ঘুঁটি সাজানো হচ্ছে। আসুন পুরো ঘটনার গভীরে যাওয়া যাক আর দেখা যাক কিভাবে একটা সামান্য মন্তব্য থেকে শুরু করে H-1B ভিসা, চীনের আস্ফালন আর ভারতের করা কূটনীতির জবাব সবকিছু একটা সুতোয় বাধা পড়ে গেছে। একটু ভেবে দেখুন, আমেরিকার বিদেশমন্ত্রী কোনো দেশে সফরে যাচ্ছেন, একটা আন্তর্জাতিক কূটনীতিতে কত বড় একটা ইভেন্ট। যদি মার্কো রুবিও আজ ভারতের বদলে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে যেতেন, পরিস্থিতি কি হতো? পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির থেকে শুরু করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই হয়তো লাল গালিচা বিছিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে এয়ারপোর্টের রানওয়েতে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু ভারতে কি হলো? মার্কো রুবিও যখন কলকাতায় পা রাখলেন, তখন স্বাগত জানাতে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রোটোকল অফিসার। দিল্লিতে যখন পৌঁছালেন, তখন তাকে রিসিভ করলেন বিদেশ মন্ত্রকের একজন অতিরিক্ত সচিব। কোনো মন্ত্রী নেই, কোনো ভিআইপি রিসেপশন নেই, একেবারে যাকে বলে ঠান্ডা স্বাগত বা কোল্ড রিসেপশন। আন্তর্জাতিক রাজনীতিতে এর মানেটা খুব পরিষ্কার। আপনি আমাদের কাছে ততটাই গুরুত্ব পাবেন যতটা সম্মান আপনি আমাদের দেবেন। ভারত বুঝিয়ে দিল, আমেরিকার বড় কর্তারা এলেই যে আমরা একেবারে গদগদ হয়ে যাব সেই দিন আর নেই। কিন্তু কেন এই শীতল অভ্যর্থনা? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক মাসের ঘটনাবলীর মধ্যে। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন করেছিলেন, যেখানে ভারতকে বলা হয়েছিল হেলহোল বা নরককুণ্ড। শুধু তাই নয়, আমেরিকার মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় আমেরিকানরা ভারতীয়দের বিরুদ্ধে যে চরম বর্ণবিদ্বেষী মন্তব্য দিনের পর দিন করে চলেছে, তা নিয়ে আমেরিকার প্রশাসন কার্যত নীরব। এই পটভূমিতে দাঁড়িয়ে যখন মার্কো রুবিও ভারতের মাটিতে পা রাখলেন, তখন ভারতের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়ার প্রয়োজন ছিলই। আর সেই সুযোগটাই এলো ভারত আমেরিকার যৌথ সাংবাদিক সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্কের একজন অত্যন্ত তীক্ষ্ণ সাংবাদিক সিদ্ধান্ত সিবাল। তিনি কোনো রাগঢাক না করে সরাসরি মার্কো রুবিওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, So what's your take on that? Yeah, what's your third question? On lot of comments, racist comments coming from US. That of Well, course who made those comments? we all have seen those comments, sir. We have seen endorsement of those comments. Which So- ones? I'm So it's well known, sir. anyway. আমেরিকার থেকে ভারতীয়দের বিরুদ্ধে যে লাগামহীন বর্ণবিদ্বেষ আর ঘৃণামূলক মন্তব্য ধেয়ে আসছে, সে বিষয়ে আপনার বক্তব্য কী? রুবিও হয়তো এরকম সোজা বাউন্সারের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছুটা থতমত খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললেন, দেখুন, সব দেশেই কিছু বোকা লোক থাকে, আমেরিকাতেও কিছু বোকা মানুষ আছে যারা অনলাইনে এসব লেখে, ব্যাস। আর যায় কোথায়? কথাটার নিশানা কোথায় গিয়ে লাগলো বুঝতে পারছেন? যে দেশে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নরককুণ্ড বলে সমর্থন করেছেন, সেখানে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী বলছে যারা এসব মন্তব্য করে তারা বোকা। তার মানে কি মার্কো রুবিও পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকেই বোকা বললেন? আমেরিকার মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সব জায়গায় এই একটা কথাই দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পরিস্থিতি এতটাই হাস্যকর আর বিব্রতকর হয়ে দাঁড়ায় যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে রুবিওর এই মন্তব্যের ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পরেই বাধ্য হয় ডিলিট করে দিতে, কারণ নিচে আমেরিকানরাই ট্রোল করতে শুরু করেছিল। তার মানে কি আমাদের প্রেসিডেন্ট বোকা? একবার ভাবুন, একটা দেশের বিদেশ নীতির এর থেকে বড় ডিজাস্টার বা বিপর্যয় আর কি হতে পারে? অন্য দেশে এসে নিজের দেশের প্রেসিডেন্টকেই হাসির পাত্র বানিয়ে দেওয়া।
তবে খেলাটা এখানেই শেষ হয়নি। মার্কো রুবিও তো ভারতে এসে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন, কিন্তু এর আসল প্রভাবটা পড়ল আমেরিকার মাটিতে। রুবিওর এই সফরের পর আমেরিকার ডানপন্থী ট্রাম্প সমর্থনকারীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য, আমরা যাদের চাকরি কেড়ে নেওয়ার কথা বলছি, আপনি তাদের দেশে গিয়ে তাদের তোষণ করছেন। এই অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন রাতারাতি একটি চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। তারা ঘোষণা করে দেয় যে সমস্ত টেক ওয়ার্কাররা H-1B ভিসা রিনিউ করার জন্য অপেক্ষা করছেন তাদের অবিলম্বে আমেরিকা ছাড়তে হবে। এর ফলে এক ধাক্কায় প্রায় 15,000 ভারতীয়র আইটি প্রফেশনাল অথই জলে পড়ে যান। গুগল, অ্যামাজন, মেটার মতো কোম্পানিগুলো যখন হাজার হাজার কর্মী ছাঁটাই করছে, তখন এই ভারতীয়দের হাতে মাত্র 60 দিন সময় দেওয়া হয় নতুন চাকরি খোঁজার জন্য, নয়তো সোজা দেশে ফিরে আসা। একটু ভেবে দেখুন আমেরিকার এই ভণ্ডামিটা। একদিকে সিলিকন ভ্যালি চলছে ভারতীয়র মেধা আর পরিশ্রমের ওপর ভর করে। আমেরিকার বড় বড় টেক জায়ান্টগুলোর শীর্ষ পদে বসে আছেন ভারতীয়রা। তারা সবচেয়ে বেশি ট্যাক্স দিচ্ছে আমেরিকার অর্থনীতিতে। আর অন্যদিকে নিজেদের দেশের বেকারত্বের দায়ভার এই ভারতীয়দের ঘাড়ে চাপিয়ে দিয়ে বর্ণবিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়ে সস্তায় রাজনীতি করা হচ্ছে। মার্কো রুবিও যখন ভারতে এসে বলছেন ভারত আমেরিকার সম্পর্ক খুব মধুর, তখন তার দেশের সরকার ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি দিচ্ছে। এই দ্বিচারিতা ভারত সরকার খুব ভালো করেই বোঝে, আর সেই কারণেই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবও একেবারে মোক্ষম জবাবটি দিয়েছেন। আমেরিকা সবসময় একটা কথা খুব জোর গলায় বলে, আমেরিকা ফার্স্ট, অর্থাৎ তাদের কাছে তাদের দেশের স্বার্থই সবার আগে। জয়শঙ্কর সাহেব রুবিওর সামনে বসে অত্যন্ত শান্ত গলায় কিন্তু চরম কাঠিন্যের সাথে জানিয়ে দিলেন, আপনাদের যেমন আমেরিকা ফার্স্ট, আমাদের কাছেও তেমনি ইন্ডিয়া ফার্স্ট। এর মানে কি? এর মানে হলো আমেরিকা চোখ রাঙালেই ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দেবে না। ভারতের 140 কোটি মানুষের শক্তির চাহিদা মেটানো ভারত সরকারের প্রথম কর্তব্য। আমরা সস্তায় কোথা থেকে তেল পাবো, কার সাথে ব্যবসা করব, সেটা আমরাই ঠিক করব। এই স্বাধীন বিদেশনীতির মেরুদণ্ডটাই আজকে ভারতকে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছে। জয়শঙ্কর আরও পরিষ্কার করে দিয়েছেন যে বিশ্বে ভারতই সম্ভবত একমাত্র দেশ যার একই সাথে ইসরায়েল এবং ইরান, আবার আমেরিকা এবং রাশিয়ার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা কারো দয়ায় চলি না, আমরা চলি আমাদের স্বার্থে। এবার আসুন একটু পেছনের দিকে তাকাই। এই যে মার্কো রুবিও এত তোড়জোড় করে ভারতে এলেন, 2030 সালের মধ্যে $500 বিলিয়ন বাণিজ্যের স্বপ্ন দেখালেন, এর আসল কারণটা কি? শুধুই কি ভারতের প্রতি ভালোবাসা? একেবারেই না। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় আসল বড়ে হলো চীন। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মহা সমারোহে চীন সফরে গিয়েছিলেন। তার আশা ছিল তিনি গিয়ে একটা বড়সড় ডিল করে ফেলবেন আর বিশ্বকে চমকে দিবেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে কার্যত পাত্তাই দিলেন না। ট্রাম্পের চীন সফর চূড়ান্ত ব্যর্থ হলো। খালি হাতে অপমানিত হয়ে ট্রাম্প যখন দেশে ফিরলেন, তখন তার প্রশাসনের মনে হলো এশিয়াতে চীনের এই দাদাগিরি কমানোর জন্য ভারতকে ছাড়া তাদের এক পাও চলার উপায় নেই। আর ঠিক এই কারণেই তড়িঘড়ি কোয়াড জোটকে আবার জাগিয়ে তোলার কথা বলতে শুরু করেছে আমেরিকা। এই কোয়াড হলো ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়ার একটি জোট, যার মূল লক্ষ্যই হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিস্তার ঠেকানো। গত কয়েক দশক ধরে আমেরিকা এই কোয়াডকে একটু অবহেলার চোখেই দেখছিল, কারণ ভারতের ব্রিক্স জোটের প্রতি ঝোঁক আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্রিক্সে আছে রাশিয়া, চীন, ভারত, যারা মিলে ডলারের আধিপত্য শেষ করার চেষ্টা করছে। আমেরিকা সবসময় ভারতকে ব্রিক্স থেকে দূরে সরাতে চেয়েছে, কিন্তু যখন চীন আমেরিকাকে পাত্তা দিল না, তখন মার্কো রুবিওকে ছুটতে হলো ভারতের কাছে, সেই কোয়াডকে আবার শক্তিশালী করার বার্তা নিয়ে। মানে সোজা কথায়, ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়। তবে আমেরিকার এই দ্বিমুখী নীতির আরও একটা বড় উদাহরণ হলো ইরান। মার্কো রুবিওকে যখন ইরান নিয়ে প্রশ্ন করা হলো, তিনি খুব অহংকারের সাথে বললেন, আমাদের লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী আর মিসাইল ধ্বংস করা, আমরা সেটা করে দিয়েছি। অথচ ভেতরে ভেতরে খবর কি জানেন? আমেরিকা এখন পাকিস্তানের হাত ধরে
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যস্থতাকারী বানিয়ে ইরানের সাথে একটা রফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে পাকিস্তান দিনরাত সন্ত্রাসবাদে মদদ দেয়, আমেরিকা তাদেরই মাথায় তুলে রাখছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর ভারত যখন এই বিষয়ে প্রশ্ন তুলছে, তখন আমেরিকা বলছে পাকিস্তান তো ভালো মধ্যস্থতা করছে। এই হলো আমেরিকার আসল রূপ। তাদের কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, তাদের কাছে আছে কেবল স্থায়ী স্বার্থ। এই পুরো নাটকটার চূড়ান্ত পর্যায়ে দেখা গেল দিল্লিতে আমেরিকার দূতাবাসের 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সেখানে ভারতের তাবর তাবর মন্ত্রী সচিবরা উপস্থিত। আর সেই ভরা মজলিসে আমেরিকার রাষ্ট্রদূত সের্গেই গোরম্যাজ হঠাৎ তার ফোন বের করে সোজা কল লাগালেন ডোনাল্ড ট্রাম্পকে। আর ট্রাম্প স্পিকার ফোনে বলতে শুরু করলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির খুব বড় ফ্যান, ভারত আমার ওপর 100% ভরসা করতে পারে। এই যে হঠাৎ করে এত গদগদ প্রেম, এটা আসলে কি? এটা হলো চরম ড্যামেজ কন্ট্রোল। ট্রাম্প বুঝতে পেরেছে ভারতকে নরক বলে তিনি যে কূটনৈতিক ব্লান্ডার করেছেন, আর তার বিদেশমন্ত্রী ভারতে এসে যেভাবে সব ঘেটে ঘ করে দিয়েছে, সেটা মেরামত না করলে এশিয়াতে আমেরিকার অস্তিত্ব সংকটে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি একটু দূর থেকে দেখলে বড্ড অদ্ভুত লাগে যে দেশটা নিজেদের বিশ্বের সুপার পাওয়ার বলে দাবি করে, তাদের বিদেশ নীতি আজ এতটা দিশেহারা যে একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা নিজেদের প্রেসিডেন্টকেই কালি ছিটিয়ে দিয়ে বসে। একদিকে তারা ভারতের বাজার চায়, ভারতের স্ট্র্যাটেজিক সাপোর্ট চায় চীনকে আটকানোর জন্য, আর অন্যদিকে নিজেদের দেশের উগ্র জাতীয়তাবাদীদের খুশি করার জন্য ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি দেয়। কিন্তু আজ ভারত আর সেই 90 দশকের ভারত নেই যে আমেরিকার ধমক খেয়ে গুটিয়ে যাবে। আজকের ভারত জানে কিভাবে আমেরিকার বিদেশ মন্ত্রীকে প্রোটোকল অফিসারের হাত দিয়ে রিসিভ করিয়ে নিজেদের জায়গাটা বুঝিয়ে দিতে হয়। আজকের ভারত জানে কিভাবে মুখের ওপর বলে দিতে হয় ইন্ডিয়া ফার্স্ট। মার্কো রুবিও ভারত সফর শেষে দেশে ফিরে গেলেন, কিন্তু সঙ্গে করে যে বার্তাটা নিয়ে গেলেন তা আমেরিকার অহংকারে একটা বড়সড় ধাক্কা দিয়ে গেল। আগামী দিনে আমেরিকা আর ভারতের এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, ট্রাম্প প্রশাসন H-1B ভিসা নিয়ে সত্যি সত্যি কোনো চরম পদক্ষেপ নেয় কিনা, আর চীন এই পুরো পরিস্থিতির সুযোগ কিভাবে নেয়, সেটাই এখন দেখার। তবে একটা কথা নিশ্চিত, আন্তর্জাতিক রাজনীতির এই খেলা এখন আর শুধু শক্তিশালী দেশের কথায় চলছে না। এই খেলায় এখন ভারতও নিয়ম বদলাতে শুরু করেছে। আপনারা কি ভাবছেন এই কূটনীতির মঞ্চে আগামী দিনে চালটা কে কার দিকে ঘোরাবে? আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এরকমই খবরের পিছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।